তো আপনি এতক্ষণ হেডলাইন এবং ব্যানার দুটো জিনিস দেখে হয়তো চিন্তা করছেন হঠাৎ করে এটা কি বললাম, কেন সেনাবাহিনীর উপর নিষেধাজ্ঞা আসছে। সেনাবাহিনীর উপর নিষেধাজ্ঞা বলতে শুধুমাত্র যে বাংলাদেশ সেনাবাহিনী তা না, সেনা, নৌ, বিমান এবং পুলিশ সবগুলোর উপরেই আন্তর্জাতিকভাবে একটা নিষেধাজ্ঞার চক্রান্ত চলছে। তো সেটা কেন চলছে, কিভাবে চলছে, কি হইতে পারে, ডটগুলো মিলিয়ে দিচ্ছি। বাকিটা আপনারা আপনাদের চিন্তা চেতনা অভিজ্ঞতা দিয়ে মিলিয়ে দেখবেন যে আমার কথাগুলো সত্য হচ্ছে কি না, বা সত্য হওয়ার সম্ভাবনা কতটুকু। আপনারা সকলেই জানেন যে বাংলাদেশ পুলিশ অলরেডি একটা লেটার দিয়েছে বিভিন্ন জায়গায় যে জঙ্গি হামলা ঘটতে পারে। গতকাল বা গত পরশু আবার সমস্ত বিমানবন্দর রেড অ্যালার্ট জারি করেছে, দেশে 8টি বিমানবন্দরে যে জঙ্গি হামলা হইতে পারে। হ্যাঁ, আজকে আজকে আবার আপনার তারেক জিয়ার যে তথ্য উপদেষ্টা বা কষা জাহিদ নামে যাকে পরিচিত, ডক্টর জাহিদ, তিনি বলেছেন যে দেশে জঙ্গি আছে। আর ঠিক আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বললেন যে দেশে জঙ্গি আছে, তবে ওরা নিষ্ক্রিয়। মানে জঙ্গি নিষ্ক্রিয়। একজন বলছেন জঙ্গি আছে, একজন বলছেন জঙ্গি নিষ্ক্রিয়। তো জঙ্গিরা কি নিষ্ক্রিয় থাকে নাকি সক্রিয় থাকে সেটা বুঝতে আমার মনে হয় কোনো রকেট সায়েন্সের দরকার হয় না। আর জঙ্গি নাই এইটা যেমন বলতে পারবে না, জঙ্গি তৎপরতাও নাই সেটাও আপনি বলতে পারবেন না। আমাদের দেশে জঙ্গি আছে, যেমন হরকতুল জিয়াদ আছে, জেএমবি আছে, লস্করি তৈয়বা আছে, জয়শি মোহাম্মদ আছে, হিজবুত তাহিরির আছে, এছাড়াও আরো অনেক ধরনের জঙ্গি সংগঠন আছে, ছোট 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 অনেক জঙ্গি সংগঠন আছে। এইসব জঙ্গি সংগঠনের বিভিন্ন নেতাও আছে। তো এখন বিএনপি যেটা বলতে চায় সেটা হচ্ছে যে ভাই, এই জঙ্গি নাটক আওয়ামী লীগ করেছে। তো আমার প্রশ্ন হচ্ছে, জঙ্গি নাটক যদি আওয়ামী লীগ করে, তো 2001 থেকে 2003 সাল পর্যন্ত বিএনপি এবং খালেদা জিয়াও বলেছিল জঙ্গি নাই, দেশে কোনো জঙ্গি নাই। কিন্তু এরপরেই 2004, 5, 6 ওনারা এই যে সাবেক এক জঙ্গি নেতা আব্দুর রহমান, আপনাদের সকলের মনে আছে, বাংলা ভাই, ওনাদের কথা মনে আছে, এদের কারা ধরেছিলেন? শায়েক আব্দুর রহমানকে কার আমলে ধরা হয়েছিল? বাংলা ভাই কার আমলে? সারা বাংলাদেশে একসাথে 500 জায়গায় বোমা বিস্ফোরণ কার আমলে হয়েছিল? কাদের আমলে কোর্টে বোমা বিস্ফোরণে বিচারপতি নিহত হয়েছিল যদি জঙ্গি নাই থাকতেন? তো প্রশ্নটা ওনাকে দেরকে, এই যে বিএনপি আলাদেরকে, যে আপনারা যে বলেন সব ফেসিস্ট সরকার, ফেসিস্ট সরকারের জঙ্গি নাটক, তাহলে আপনাদের সরকারই তো মনে হয় প্রথম ফেসিস্ট। প্রথম ফেসিস্ট আপনাদেরই সরকার। তা না হইলে কেন আব্দুর রহমান বা বাংলা ভাইকে ধরা হয়েছিল তখন? প্রশ্নটার জবাব একটু দিয়ে যাবেন। এছাড়া আপনারা জানেন কিছুদিন আগে মামুনুল হক, মানে কিছুদিন আগে কোথায়, এই 2 বছরের ভিতরে মামুনুল হক, তিনি 8জন প্রতিনিধি নিয়ে আফগানিস্তানের তালেবানদের সাথে বৈঠক করে এসেছেন। এরপরে তালেবানদের এক ডিপ্লোম্যাট, নুরুল হক নূর নামে এক ডিপ্লোম্যাট, তিনি বাংলাদেশে এসে 10 দিন থেকে গিয়েছেন, কিন্তু কেউ নাকি জানে না। পেপার পত্রিকায় লেখা হওয়ার পরেও ইউনুসীয় গভর্নমেন্ট মুখে কুলু পেটে বসেছিলেন। এটা আপনারা সকলেই জানেন। এই যে হাফিজ সাইদের ডান হাত, লস্করি তৈয়বার সেকেন্ড ইন কমান্ড, তিনি বাংলাদেশে এসে সমস্ত বর্ডার এরিয়ায় ঘুরে গিয়েছিলেন, কক্সবাজার থেকে টেকনাফ পর্যন্ত, টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাটুরিয়া, সমস্ত বর্ডার এলাকায় ঘুরে গিয়েছিলেন। এগুলো আপনারা জানেন। এবং এটাও জানেন যে ভারতে যখন গাড়ি বোমা বিস্ফোরণ হয়, তখন টঙ্গীর এক মাদ্রাসা থেকে রাতারাতি 200 ছাত্র, হুজুর, বৈরাগী সহ সব উধাও হয়ে গেছে, আজ পর্যন্ত কোনো খবর নাই। আর জঙ্গি নাই বলেন, এই জসিমউদ্দিন রহমানি, তিনিই তো কিছুদিন আগে, মানে তারেক ভাই আপনার গভর্নমেন্ট আসার আগে আপনার টিভি ইন্টারভিউতে বলেছিলেন যে ব্লগার বা অমুক তমুক এদেরকে হত্যা করার পেছনে ওনাদের হাত আছে এবং এটা জায়েজ আছে, এগুলো উনি বলছিলেন না? এই জসিমউদ্দিন রহমানি, জসিমুল হক বা জিয়াউল হক, এদেরকে ধরেন, এদেরকে ধরলেই কিন্তু জঙ্গি বেরিয়ে যাবে। এখন আসি কেন বলছিলাম যে নিষেধাজ্ঞা আসছে। দেন টিটিপি, যেটা কথা বলা হচ্ছে, টিটিপি 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 টিটিপির সাথে বাংলাদেশ, টিটিপি কারা? টিটিপি হচ্ছে যে পাকিস্তানের জঙ্গি সংগঠন, যেটা পাকিস্তান সরকারের বিরুদ্ধে সংঘর্ষ করছে। হ্যাঁ, টিটিপিতে লোক বাংলাদেশ থেকে নিয়ে যাওয়া হচ্ছে, ওখানে যুদ্ধ করতে যা মারা গেছে, এইসব নিউজ আপনারা বেশ কিছুদিন ধরে দেখছেন, আগেও দেখেছেন। বাঙালি মারা গেছে টিটিপির হয়ে যুদ্ধ করতে গিয়ে। এখন টিটিপির হয়ে নাকি আরো চলছে। তো এর মধ্যে আমাদের কাছে যতটুকু আছে, বিমান বাহিনী, নৌবাহিনী, সেনাবাহিনী, পুলিশ, ডিজিএফআই, এনএসআই,
এই 5 বাহিনী থেকে অলরেডি 475 জনের লিস্ট আছে, এবং তার মধ্যে প্রায় 300 জনকে নজরবন্দি করা হয়েছে, 13 জনকে গ্রেপ্তার, 23 জন হাওয়া 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 হয়ে গেছে, মানে ওরা কোথায় আছে জানে না। এবং এরা সব এরোনট ইঞ্জিনিয়ার, মানে বিমান বাহিনী প্রশিক্ষিত, বিমান পরিচালনা করতে পারে, বিমান চালাইতে পারে, এই ধরনের লোকজন নাকি বেরিয়েছে যারা পলাতক। আপনাদের নির্ঘাত একটু মনে আছে কিছুদিন আগেই একটা প্রশিক্ষণ বিমান পড়েছিল ঢাকার একটা স্কুলে, অনেকগুলো ছাত্রছাত্রী। সেটাকে আপনারা কিভাবে বলবেন যে জঙ্গি নয়, জঙ্গি কর্মকাণ্ড নয়? কেন আজকে দেশে 8টা বিমানবন্দরে রেড অ্যালার্ট জারি করা হয়েছে? কেন রেলওয়ে স্টেশন থেকে শুরু করে সংসদ ভবন অমুক তমুক সব জায়গায় রেড অ্যালার্ট জারি করা হয়? কেন বলা হয় যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রও হয়তো আক্রমণ হইতে পারে? এগুলো সব একটু মিলান, সব চিন্তা করেন। এটা আমার কথা না, এটা পুলিশের কথা। পুলিশ যেই গোয়েন্দা প্রতিবেদন দিয়েছে সেটা আপনারা সকলেই জানেন এবং দেখেছেন। গতকালকে সম্ভবত এখনই সময় একটা টিভি, আজকে অবশ্য কালের কণ্ঠ থেকে শুরু করে বিজনেস স্ট্যান্ডার্ড, প্রথম আলো সবাই দিয়েছে, এক রিক্সাম্যান ড্রাইভার ডেলিভারি দিতে না পারে একটা ছোট্ট প্যাকেট, সেটাকে কেটে করেছে যে কিছু আছে কিনা, যখনই সেটা খুললো, খোলার পরে বিস্ফোরণে তিনি আহত। তো এইটা তো হয়তো সিমটম। এই ধরনের হয়তো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বড় বড় প্যাকেট পাঠানো হবে, কোথাও পাঠানো হবে, ধরেন স্কুল, কলেজ, মাদ্রাসা বা সরকারি অফিস আদালতে, সেখানে নেওয়া হবে, বা কোনো একটা কার্টুন স্টেশন, বাস স্টেশন, রেলওয়ে স্টেশন বা বিমানবন্দরে কোথাও এক কোনায় পড়ে আছে, আপনি জানেন না। আমরা বাঙালি তো অতি উৎসাহী, যাইয়া বাস কাইটা খুলে দেখলাম যে শালা কার কার্টুন না কার কার্টুন ফালায় রাখছে, একটু খুললে দেখি, খুলে দেখতে যাইয়াই ব্লাস্ট হইলো, শত শত লোক মারা গেল। হইতে পারে না। কেন বলছি যে এই নিষেধাজ্ঞা, তার কারণ কি দেখেন, টিটিপি কথা আগেই বলেছে আপনার, টিটিপি হচ্ছে যে আপনার পাকিস্তানের জঙ্গি সংগঠন, যারা পাকিস্তান সরকারের বিরুদ্ধে লাগছে। আর আমাদের দেশে যে টিটিপির জঙ্গি আছে এবং টিটিপি রিক্রুটমেন্ট হচ্ছে, এই দিয়েছে কারা? পাকিস্তানের গোয়েন্দা সংস্থা। এটা একদম সরাসরিভাবে আমেরিকার একটা চাল হইতে পারে। তার কারণটা কি বলি এখন, হামে রুগী মারা যাচ্ছে, এগুলো নিয়ে যখন সারা বাংলাদেশের মানুষ চিল্লাচিল্লি করছে, সরকার চুপ। এরপরে এই চুক্তি, আমেরিকার সাথে এই চুক্তি নিয়েও যখন কথাবার্তা সারা দেশের মানুষ বলছে, তখন সরকার চুপ হয়ে আছে, বুদ্ধিজীবীরাও কেউ কথা বলছে না। এগুলো নিয়ে দেশের জনগণ যাতে খেপা না যায়, দেশের জনগণকে অন্যদিকে দৃষ্টি সরানোর জন্য হইতে পারে যে এই টিটিপি আছে। আর এই জিনিস দেখাইতে পারলেই তাদের সেই ব্যর্থ রাষ্ট্র পরিণত করা। তার মানে জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে বাংলাদেশের যেসব সেনা গোয়েন্দা কর্মকর্তারা যায়, পুলিশ যায়, তাদের উপর একটা নিষেধাজ্ঞা আসবে যে তোমার দেশে এত জঙ্গি, তোমার দেশে জঙ্গি ধরা হয়, তোমার দেশের সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, পুলিশের ভিতরে জঙ্গি ধরা হয়, তুমি কিভাবে আরেক দেশে যে জঙ্গি নিধন করবা? সুতরাং তোমার যাইতে হবে না বাবা, তুমি তোমার দেশ সামলাও, তুমি একটা ব্যর্থ রাষ্ট্র, তুমি রাষ্ট্রই ব্যর্থ, তোমার দেশের লোক নিয়ে কই থেকে যাবো? আপনি দেখছেন শান্তিরক্ষী বাহিনীতে আফগানিস্তান, সিরিয়া, ইরাক, ইরান, এখান থেকে কোনো সেনা নিতে নেয় না, তার কারণ হচ্ছে ওরা ব্যর্থ রাষ্ট্র। সুতরাং আমাদের বাংলাদেশটাকে টোটাল ব্যর্থ রাষ্ট্র করার জন্য এই সামরিক বাহিনীর ভেতরে একটা অংশ আছে যারা জঙ্গি তৎপরতা চালায়, এবং এমন একটা পরিস্থিতি সৃষ্টি করছে যাতে একটা নিষেধাজ্ঞা চলে আসে, এবং যে কোনো মুহূর্তে নিষেধাজ্ঞাটা আসতে পারে। সেই নিষেধাজ্ঞা আসলে এটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে। এরপরে আমেরিকান ডিপ স্টেট সহ পাইকারা যা যা করার তাই করতে পারবে। আপনার আফগানিস্তানে সেই লোকের মৃতদেহ হয়তো দেখেছেন, কিভাবে খালে পাওয়া গেল, ওনারা কারা? আজকে এক ভারতীয় মহিলাকে হত্যা করা হইলো, রাস্তায় পিটিয়ে মারা হইলো বাংলাদেশে, ঢাকায়। এরা কারা? সবকিছু মিলান, সবকিছু বোঝেন, বোঝার পরে হয়তো বুঝতে পারবেন যে আসলে কেন বলছি যে একটা নিষেধাজ্ঞার পায়তারা চলছে বাংলাদেশের উপরে, সামরিক বাহিনীর উপরে, বাংলাদেশের উপরে সামরিক বাহিনীর উপরে আন্তর্জাতিক জাতিসংঘের একটা নিষেধাজ্ঞা চড়াইয়া দেওয়ার প্ল্যান আগে ছিল, পারে নাই, বিভিন্ন সময়ে চেষ্টা করেছে, পারেনি, তবে এবার সফল হবে। তার কারণ হচ্ছে যে এবার ঠিক বাংলাদেশ সামরিক বাহিনী বা বাংলাদেশের গোয়েন্দা সংস্থা আইএসআই এর, পাকিস্তান ইন্টেলিজেন্স ব্রাঞ্চের বড়ি অলরেডি গিলা শুরু করেছেন। ওনারা পাকিস্তান ইন্টেলিজেন্স সার্ভিসের গোয়েন্দা রিপোর্টে টিটিপি আছে বলছেন, কিন্তু আমি বলবো বাংলাদেশে টিটিপি থাক না থাক, হয়তো অল্প বিস্তর থাকতে পারে, তবে এরা আমাদের সংসদ ভবন বা কোথাও হামলা করবে না। যদি হামলা করেই বাংলাদেশের যেসব আছে জঙ্গি সংগঠন, হরকতুল জিহাদ, জেএমবি,
তারপরে জয়সি মোহাম্মদের যা আছে, হিজবুত তাহিরির, এরা করতে পারে। আর এইগুলো মুহূর্তেই আজ 27 এপ্রিল বিশ্বের সাংবাদিকদের এবং গণমাধ্যমের সুরক্ষার সবচেয়ে বড় বা শক্তিশালী আন্তর্জাতিক যে সংগঠনটি, কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট, সেই সংগঠনটি বাংলাদেশের এই তারেক রহমান সরকারকে কড়া ভাষায় একটি চিঠি দিয়েছে। এবং সেই চিঠি বলতে গেলে এক ধরনের, এই যে গত 2 বছরে বাংলাদেশে যা হয়েছে, গণমাধ্যম নিয়ে সাংবাদিকদেরকে যেভাবে কারারুদ্ধ করা হয়েছে, সবচেয়ে কড়া ভাষায় এই চিঠিটি বা প্রতিবাদটি জানিয়েছে। তারা উদ্বেগ উৎকণ্ঠা প্রকাশ করেছে এবং অবিলম্বে যে 5 জন সাংবাদিক এখন কারাগারে আছেন তাদের নাম উল্লেখ করে তাদেরকে অবিলম্বে মুক্তি দেওয়ার জন্য তারা দাবি জানিয়েছেন। এবং এই চিঠিটি তারা দিয়েছে তারেক রহমানের আইনমন্ত্রী আসাদুজ্জামান বরাবর। আজকে অর্থাৎ 27 এপ্রিল ডেটে তারা এই চিঠিটি রিলিজ করেছে সিপিজে। এবং এই চিঠির মধ্যে তারা পরিষ্কার ভাষায় উল্লেখ করেছে যে তারেক রহমান সরকার গঠনের আগে নির্বাচনের সময় তারা গণমাধ্যমের স্বাধীনতার প্রতিশ্রুতি দিয়েছিল। তারা সাংবাদিকদের বিরুদ্ধে যে মামলাগুলো আছে সেগুলো যাচাই বাছাই করে তাদের ন্যায্য বা ন্যায় বিচার নিশ্চিত করার কথা তারা বলেছিল। এবং এখনো গণতন্ত্র রক্ষার জন্য তারা নির্বাচনের সময় বিভিন্নভাবে তারা বলেছে। কিন্তু চিঠিতে উল্লেখ করেছে এই সব কথা, এই সব প্রতিশ্রুতি তারেক রহমান সরকার ক্ষমতায় আসার আগে এবং ক্ষমতায় এসে বারবার দিলেও সেগুলো যে একেবারেই ফাঁকা বলি সেটি তারা প্রকাশ করেছেন। তারা সেটি উল্লেখ করে বলেছেন যে কোনো অবস্থাতেই তারা প্রথমেই নাম দিয়েছে রূপার, যে রূপা সহ শ্যামল দত্ত, মোজাম্মেল বাবু কিংবা শাকিল আহমেদ, তাদেরকে যেভাবে কারারুদ্ধ করে রাখা হয়েছে সেটা শুধু গণমাধ্যমের জন্যই হুমকি নয়, পাশাপাশি সেটি মানবাধিকারেরও বড় লঙ্ঘন বলে তারা জানিয়েছে। তারা উল্লেখ করেছে যে ফারজানা রূপাকে 24-এ 2 সপ্তাহ তারা ফাঁসির আসামিদের যে কক্ষে রাখা হয় সেই কক্ষে আটকে রেখেছিল। এই সিপিজে আরো উল্লেখ করেছে শ্যামল দত্ত, যিনি হৃদরোগ সহ স্লিপ অ্যাপনিয়ার মতো গুরুতর রোগে আক্রান্ত, কিন্তু তাকে চিকিৎসার কোনো ব্যবস্থা করা হচ্ছে না, এমনকি পরিবারকেও কোনোভাবে ইনভলভ হতে দিচ্ছে না, পরিবারকেও কিছু জানানো হচ্ছে না। একই সিপিজে একই চিঠিতে আরো উল্লেখ করেছে মোজাম্মেল বাবু, তিনি ক্যান্সার, প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত একজন মানুষ, তারও মানবাধিকারের কোনো বিষয়টি এই সরকার সুরক্ষা করছে না, বরং তাদেরকে আরো ঝুঁকির মুখে ঠেলে দিয়েছে। পাশাপাশি শাকিল আহমেদের কথাও তারা বলেছেন। সব মিলিয়ে তারা এই চিঠিতে অবিলম্বে তাদেরকে মুক্তির দাবি জানিয়েছে। তারা বলেছে যে এমন একটি পর্যায়ে প্রায় এই 2 বছর 18 মাসের কথা তারা উল্লেখ করেছে। এই 18 মাসে এই যে আটককৃত সাংবাদিকদের ন্যায় বিচারের ন্যূনতম কোনো লক্ষণ তারা দেখতে পায়নি। না আছে তাদেরকে মুক্তি দেওয়া হচ্ছে, কিংবা না তাদের ব্যাপারে চার্জশিট দেওয়া হচ্ছে, তদন্ত আগানো হচ্ছে, কোনো কিছুই করা হচ্ছে না। সবচেয়ে আরো গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হচ্ছে সিপিজে উল্লেখ করেছে তারা বিভিন্ন নথিপত্র যাচাই বাছাই করে এবং যারা কারাগারে আটক আছেন তাদের পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করে কথা বলে তাদের মতো করে অনুসন্ধান চালিয়ে তারা দেখতে পেয়েছেন এই সাংবাদিকদের বিরুদ্ধে যেসব হত্যা মামলা বা হত্যার অভিযোগ করা হয়েছে তা আসলে কোনো ভিত্তি তারা পাননি। কোনো ধরনেরই কোনো রকমেরই তারা এই সব হত্যাকাণ্ডের সঙ্গে তাদের কোনো যোগসূত্র মিলাতে পারছেন না। ফলে এইগুলো যে গণমাধ্যম কর্মী হিসেবে, সাংবাদিক হিসেবে তাদেরকে কারাগারে অবরুদ্ধ করে রাখা হয়েছে এবং সেটা যে প্রতিশোধ পরায়ণ হিসেবে, সেই কথাগুলো সিপিজে আজকে এই চিঠিতে উল্লেখ করেছে। তারা বলেছে যেহেতু তাদের কোনো না কোনোভাবে রাজনৈতিক সম্পৃক্ততার কথা তারা জানেন, ফলে রাজনৈতিক প্রতিহিংসা
স্বরূপ তাদের বিরুদ্ধে, এই সাংবাদিকদের বিরুদ্ধে এমন অমানবিক তারা ব্যবস্থা নিয়েছে। আগের অন্তর্বর্তীকালীন সরকার, ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার, সেটিও এই চিঠিতে উল্লেখ করা হয়েছে। এবং এর ধারাবাহিকতায় তারেক রহমান সরকারও যে বারবার ওয়াদা দিয়ে, প্রতিশ্রুতি দিয়ে, কথা বলে প্রকাশ্যে, এই কথাটিও বলেছে যে তারা বিভিন্ন মিটিং এ প্রকাশ্যে তারা বারবার প্রতিশ্রুতি দিলেও কিন্তু গণমাধ্যমের সুরক্ষা এবং এই কারারুদ্ধ সাংবাদিকদের মুক্তির ব্যাপারে ইতিবাচক কোনো পদক্ষেপ দেখতে পাচ্ছেন না। ফলে তারা খুবই উদ্বিগ্ন এবং উদ্বেগ প্রকাশ করেছেন এই সাংবাদিক সহ বাংলাদেশের গণমাধ্যমের পরিস্থিতি নিয়ে। সেই সঙ্গে তারা চিঠির মধ্যে কতক্ষণ পর পরই তারা উল্লেখ করেছেন যে অবিলম্বে এই সাংবাদিকদেরকে মুক্তি দিতে হবে এবং মুক্তি দিয়ে বাংলাদেশের গণমাধ্যমের স্বাধীন